ইয়েস, রনি কেমন আছেন? আসসালামু আলাইকুম ম্যাম, ভালো আছেন? তো ভালো আছি। বাকিরা কই, আসতে বলেন। জি ম্যাম, বলতেছি। আমরা 10 মিনিটের ভিতরে শুরু করব। তার মানে 7টা 10-এ বা 12তে, ঠিক আছে? সবাইকে আসতে বলেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম, সবাইকে আসতে বলেন। আমরা 10 মিনিট পর শুরু করছি। ওকে ম্যাম।
সবাই চলে আসছে, শুধুমাত্র 3 জন, বাকিরা কই? রনি আর জান্নাতুল রিহান, আর বাকিরা নাই? ম্যাম, আর মনে হয় কেউ জয়েন করবেন আজকে। প্রথম ক্লাস তো, এই জন্য ব্যাপারটা হতে পারে। ওকে, অসুবিধা নাই। আমাদের কোর্সের নাম তো জানেন, এবং সিলেবাসও আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিয়েছি, একটা ফোরামও দিয়ে দিয়েছি। তো ফোরামটা করে ফেলবেন, ঠিক আছে? ওকে ম্যাম। ওকে। এলিজাবেথান লিটারেচারের ব্যাপারে আপনাদের আইডিয়া কেমন আছে? এলিজাবেথান কিছু করছেন আগে? নো ম্যাম, এটাই প্রথম। আচ্ছা। আগে কোনো কিছু এরকম ছিল না। এলিজাবেথান আমরা একটা ভিডিও দেখবো খুবই সুন্দর বাংলায়, যাতে আপনাদের খুব ইজি হয়, তারপরে আমরা অন্যগুলো আরো শুনতে থাকবো এবং দেখতে থাকবো। আজকে আলোচনা করবো ইংলিশ লিটারেচারের গোল্ডেন এজ, এলিজাবেথেন এজ নিয়ে। একে বলা হয় গোল্ডেন পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার। এর শুরুটা হয় 1558 সালে এবং শেষটা হয় 1903 সালে, যখন কুইন এলিজাবেথ ইংল্যান্ডের রানী হন। তার নাম অনুসারে এর নামকরণ করা হয় এলিজাবেথেন এজ। এবং এই এজকে গোল্ডেন এজ বলার কারণ হচ্ছে it was a long period of peace and prosperity in which the arts flourished and much of English poetry participated in the general economic well-being. এখানে দেখা যাচ্ছে তখনকার সময়ে অনেকটা সময় ধরে ইংল্যান্ডের পিচ এবং প্রসপারিটি বিরাজ করছিল। এছাড়া লিটারেচার তো খুবই হাই একটা পজিশনে ছিল, কারণ আগে দেখা যেত মানুষ গতানুগতিক লেখাগুলো লিখতো, কিন্তু এই সময় এসে মানুষের মধ্যে অনেকটা রেনেসান্সের যে ভাবটা ছিল ওটা চলে এসেছে। সকলে অনেকটা সচেতন হয়ে তাদের আর্ট এবং লিটারেচারে অনেক ইমপ্রুভ করেছিল। এছাড়া ইংলিশ সোসাইটিতেও ইকোনমিক্যালি এন্ড সোশ্যালি অনেক ইমপ্রুভমেন্ট এসেছিল এই সময়টাতে, সে কারণে একে এলিজাবেথেন এজকে গোল্ডেন এজ বলা হয়। এছাড়া দ্য পিরিয়ড প্রডিউসড সাম অফ দ্য ওয়ার্ল্ডস গ্রেট প্লেরাইটস ইনক্লুডিং ক্রিস্টোফার মার্লো অ্যান্ড উইলিয়াম শেক্সপিয়ার। এবং এই সময় আমরা দেখতে পাই ওয়ার্ল্ড বেস্ট প্লেরাইটদের প্রডিউসড হয়েছিল, স্পেশালি ক্রিস্টোফার মার্লো এবং উইলিয়াম শেক্সপিয়ার। আমরা সবাই তো শেক্সপিয়ার সম্পর্কে জানি। টুডে শেক্সপিয়ার ইজ কনসিডার্ড দ্য গ্রেটেস্ট রাইটার অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এবং বর্তমান সময়ে শেক্সপিয়ারকে ইংলিশ ল্যাঙ্গুয়েজের গ্রেটেস্ট রাইটার হিসেবে কনসিডার করা হয়। এই এলিজাবেথেন এজকে তিনটা নামে বলা হয়। একটা হচ্ছে এলিজাবেথেন এজ, কারণ তখন কুইন এলিজাবেথ ইংল্যান্ডের রানী ছিল, এবং শেক্সপিয়ারিয়ান এজ, এছাড়া রেনেসান্স। শেক্সপিয়ার তার শেক্সপিয়ার বিভিন্ন ধরনের লেখা লিখতেন। তার প্রায় 37টা প্লে তিনি লিখেছিলেন, তার মধ্যে 25টা প্লে এলিজাবেথের এজে লেখা হয়, সেজন্য তার নাম অনুসারেও কি এই এজটাকে ডাকা হতো। এছাড়া রেনেসান্স, রেনেসান্স হচ্ছে ইতালিতে অনেক আগে রেনেসান্সটা এসেছিল, রেনেসাটা, কিন্তু ইংল্যান্ডের রেনেসাটা এসেছিল এলিজাবেথেন এজে। রেনেসা মানে কি? রেনেসা হচ্ছে রিভাইভাল, রিজেনারেশন, রিবার্থ, অনেকটা পুনর্জাগরণ যাকে বলা হয়। এ সময় দেখা যায় বিভিন্ন ক্ষেত্রে মানুষ অনেক বেশি সচেতন হতে লাগলো। আগে দেখা যেত মানুষ আহ ধর্মীয় ব্যাপার এসব কিছু নিয়ে কবিতা লিখতো, কিন্তু ভেনিসা যখন ইংল্যান্ডে এসেছিল তখন আর সে সবকিছু নিয়ে না লিখে অনেকটা মানুষ নেচারের প্রতি, প্রকৃতির প্রতি কিউরিয়াস হয়ে ওঠে, এবং অ্যাডভেঞ্চার, নিজের কান্ট্রি, লাভ অফ বিউটি, হিউম্যানিজম, এসব কিছু মানুষের মধ্যে বৃদ্ধি পেয়েছিল এলিজাবেথেন এজে এসে। টোটাল ওভারঅল ফ্লোরাইডও অনেক বেশি ছিল, মানুষের মধ্যে কৌতূহলটা অনেক বেড়ে গিয়েছিল। এই কারণে এই এজটা একদম গোল্ডেন এজ হিসেবে কনসিডার করা হয়। প্রসপ্যারিটি অনেক বেশি হয়েছিল। এই সময়কার অনেক অনেক ফেমাস রাইটার ছিল, বিভিন্ন সেক্টরে বিভিন্ন ভাবে লেখা হতো। প্রোজ রাইটারদের মধ্যে ফেমাস ছিলেন ফ্রান্সিস বেকন, তার দ্য অ্যাডভান্সমেন্ট অফ লার্নিং অ্যান্ড দ্য নিউ অ্যাথলেটিক্স, এটা খুবই ফেমাস ছিল, অ্যাথলেটিক্স। এছাড়া ফিলিপ সিডনির স্ট্রফেল অ্যান্ড স্টিলা, এটা হচ্ছে সিরিজ অফ সনেটস একটা, এটা খুবই ফেমাস ছিল তখনকার সময়ে। এবং রিচার্ড হুকার এবং উইলিয়াম ওয়েব, এরা হচ্ছে আরো প্রোজ রাইটার। এই সময়কার কিছু ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিল, টোটাল 7 জন। একজন কিন্তু ইউনিভার্সিটিতে যায়নি, টমাস কিট,
তাকেও কিন্তু ইউনিভার্সিটি উইটের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। এরা ছিল টোটাল 6 জন ছিল ইউনিভার্সিটি স্টুডেন্ট। তারা খুবই ওয়েল এডুকেটেড ছিল, ইউনিভার্সিটি পাস আউট ছিল। তারা ড্রামার খুব বেশি ইমপ্রুভমেন্ট করেছিল এবং এই গ্রুপটাকে ইউনিভার্সিটি উইক হিসেবে কনসিডার করা হয়। তাদেরকে ইউনিভার্সিটি উইক বলা হয়, কিন্তু তাদের জীবন দশায় কিন্তু তাদেরকে ইউনিভার্সিটি উইক বলা হয় না। পরবর্তীতে তাদের নাম রাখা হয় এই যে তাই ইউনিভার্সিটি উইক। এর উপর আমার একটা ভিডিও রয়েছে, চাইলে দেখতে পারেন। তারপর হচ্ছে ক্রিস্টোফার মার্লো। ক্রিস্টোফার মার্লো এই ইউনিভার্সিটি উইজদের মধ্যে ফেমাস ছিলেন। তিনি ডক্টর ফস্টাস তখনকার সময়ে ফেমাস ড্রামা ছিল। এছাড়া জর্জ হিল এবং রবার্ট গ্রিন, তারাও খুবই ফেমাস রাইটার ছিল। রবার্ট গ্রিন যখন লেখা শুরু করে তখন কিন্তু উইলিয়াম শেক্সপিয়ার এখনো মাত্র রবার্ট গ্রিনের সাকসেস একদম হাই অবস্থায় ছিল যখন উইলিয়াম শেক্সপিয়ার লিখতে শুরু করে। সে কারণে দেখা যায় অনেক সময় রবার্ট গ্রিন উইলিয়াম শেক্সপিয়ারকে বিভিন্নভাবে ক্রিটিসাইজও করেছিলেন যে আপ স্টার্ট গ্রো বলে, কারণ তিনি তখন একদম সাকসেসফুল, তখন মাত্র উইলিয়াম শেক্সপিয়ার লেখা শুরু করেছিলেন এবং উইলিয়াম শেক্সপিয়ার তাদেরকে বিভিন্নভাবে ফলো করতো। সে কারণে বিভিন্নভাবে উইলিয়াম শেক্সপিয়ারকে ক্রিটিসাইজও করতে হয়েছিল এসব রাইটারদের দ্বারা। এছাড়া আরো 4 জন হচ্ছে টমাস ন্যাশ, থমাস লজ এবং থমাস কিট এবং জন লিলি। থমাস কিট কিন্তু কোনো ইউনিভার্সিটিতে যায়নি, কিন্তু তাদের এই ইউনিভার্সিটি উইথ আরো যে 6 জন রয়েছে তার সাথে তার একটা রিলেশন ছিল, সে কারণে তাকেও ইউনিভার্সিটি উইথ বলা হয়। তার স্প্যানিশ ট্র্যাজেডি মোস্ট ফেমাস ট্র্যাজেডি ছিল। এছাড়া জন লিলি, তিনি হচ্ছেন একজন ভার্সিটাস রাইটার, তিনি দেখা যাচ্ছে পোয়েট্রি লিখছে, প্যাম্পলেট লিখছিলেন। এই জন লিলি এবং ক্রিস্টোফার মার্লো প্রতি অনেক বেশি ইনফ্লুয়েন্স ছিলেন উইলিয়াম শেক্সপিয়ার। এরা হচ্ছে ইউনিভার্সিটি উইথ একটা স্পেশাল গ্রুপ তখনকার সময়, যারা অক্সফোর্ড এবং ক্যামব্রিজ ইউনিভার্সিটি থেকে পাশ করেছিলেন। তারা ড্রামাটাকে অনেক বেশি ইমপ্রুভ করেছিলেন। আগে ড্রামাটা খুবই ক্যাওটিক সিচুয়েশনে ছিল, কিন্তু তারা সেটাকে সেখান থেকে তুলে এনে থিয়েটারের ব্যবস্থা করে, মানুষকে ড্রামাটাকে থিয়েটারে দেখানোর ব্যবস্থা করেছিল এই তাই ইউনিভার্সিটি উইথরা। উইলিয়াম শেক্সপিয়ার ওয়াজ দ্য ফেমাস ড্রামাটিস্ট এলিজাবেথেন এজে। তার প্রত্যেকটা লেখাই খুবই ফেমাস ছিল। অ্যাজ ইউ লাইক ইট, রোমিও জুলিয়েট, ম্যাকবেথ, হ্যামলেট, কিং লিয়ার, ওথেলো, জুলিয়াস সিজার সবগুলাই খুবই ফেমাস ছিল তখনকার সময়। এছাড়া আরো কিছু ড্রামাটিস্ট ছিল। বেন জনসনের এভরি ম্যান আউট অফ হিজ হিউমার অ্যান্ড ভলপল। তারপর জন ওয়েবস্টার, থমাস হেউড, থমাস মিডলটন এবং ফিলিপ মেসেঞ্জার তখনকার সময় ফেমাস ড্রামাটিস্ট। এছাড়া পোয়েটসদের মধ্যে হচ্ছে এডমন্ড স্পেন্সারের দ্য ফেয়ারি কুইন অ্যান্ড শেপার্ডস ক্যালেন্ডার হচ্ছে ফেমাস পোয়েট্রি ছিল। এছাড়া স্যার ফিলিপ, থমাস নর্টন অ্যান্ড টমাস স্যাকভিল, এরা হচ্ছে পোয়েটস। আশা করি বুঝতে পেরেছেন। যদি বড় প্রশ্নগুলো লিখতে হয় তাহলে এই ক্যারেক্টার গুলোকে যদি একটু ভালো করে এক্সপ্লেন করেন তাহলে খুব সুন্দর করে একটা বড় প্রশ্ন রেডি করা যাবে। ধন্যবাদ সবাইকে। ওয়েলকাম টু আসগার্ড একাডেমি। আজকের ভিডিওতে আজ আমরা কথা বলবো ইংরেজি সাহিত্যের এলিজাবেথ পিরিয়ড নিয়ে। এলিজাবেথ পিরিয়ড শুরু হয়েছিল 1558 সালে আর শেষ হয়েছিল 1603 সালে। তো মাঝে মধ্যে দেখা যাচ্ছে এক্সাম হলে মানে নৈর্ব্যক্তিক কোশ্চেনে বা এক্সামে আসে যে এলিজাবেথ পিরিয়ডের কোন সাহিত্যিক বা কবি মানে বিলং করে নিচে কোনজন, এরকম কিছু প্রশ্ন আসে যে এলিজাবেথ পিরিয়ডের কে বলুন, এরকম কিছু আসে। তো আমরা এটা কনফিউজ হয়ে যাই, তো এরকম ভিডিও আমি বানাচ্ছি, আগেও বানাইছি, এখন আবার বানাচ্ছি। তো আজকে ভিডিওতে আমরা কথা বলবো এলিজাবেথ পিরিয়ড। আসলে এলিজাবেথ পিরিয়ডটা হচ্ছে রানী, ইংল্যান্ডের প্রথম রানী এলিজাবেথকে নিয়ে। মানে তার সম্পর্কে যদি বলতে হয় যে তার মা, মানে তিনি যখন 2.5 বছর বয়সে ছিলেন তার মাকে নাকি কোনো একটা কারণে অপরাধে নাকি শিরচ্ছেদ করা হয়। তারপর এলিজাবেথ ইংল্যান্ডের রানী হন, তিনি রাজত্ব করেন। তার রাজত্বের কাল মানে তিনি যতদিন রাজত্ব করছেন ওই পিরিয়ডটাই হচ্ছে এলিজাবেথ পিরিয়ড নামে পরিচিত। তো এলিজাবেথ, আমরা জানি যে এলিজাবেথ প্রথম রানী এলিজাবেথ ছিলেন কুমারী, তার কোনো সন্তানাদি ছিল না। তো এই হচ্ছে কাহিনী। তো চলুন তাহলে আমরা কিভাবে টেকনিকের মাধ্যমে সহজে এলিজাবেথ পিরিয়ডের কবি সাহিত্যিকের নাম মুখস্থ করতে পারি বা মনে রাখতে পারি, খুব বেশি মনে রাখতে পারি। তো চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে যদি আমরা যদি দেখতে থাকি তাহলে আমি প্রথমে ভাবতেছি যে দুটা ধাপে করবো নাকি একটা ধাপে করবো। আচ্ছা তাহলে শুরু করা যাক। স্পেন্সার did
বেনকে মারলে তার বড় ভাই বেকন বেকন তাদের তাদের ওয়েট করার জন্য আরো চাপ দেয়। এখন যদি এখানে আমরা দেখি, প্রথম এটা দিয়ে আগে শিখি। তো এখান থেকে আমরা যদি বের করতে চাই তাহলে কি কি আসতে পারে, যেমন ধরুন স্পেন্সার, কিড, বেন, মারলে, বড় ভাইকে, বেকন, তারপর ওয়েট, আরো চাপ। তো আমরা যদি এখান থেকে যদি আমরা বের করতে চাই তাহলে প্রথম আমরা তাহলে দেখি কি হয়। স্পেন্সার স্পেন্সার মিন করতেছে এডমন্ড স্পেন্সার। 2 নম্বরে হচ্ছে কিড। এই কিড থেকে আমরা তাহলে বের করতে পারি থমাস কিড। থমাস কিড। তারপর হচ্ছে কি বেন। এখানে আমি বেন 3, আচ্ছা বেন লিখি আগে। বেন থেকে আমরা বলতে পারি বেন জনসন। এই বেন জনসন হচ্ছে একজন মানুষ যাকে কিনা বলা হয় ফাদার অফ কমেডি অফ হিউমার্স। বেন জনসনকে কি বলা হয়? কমেডি অফ হিউমার্স। এটা একটু মাথায় রাখবেন, ঠিক আছে? এই 3টা হলো। তো এখন তাহলে পরেরটা লিখতে বেশি নিচু হওয়া লাগতেছে, পরেরটা লিখতে বেশি নিচু হয়ে যাচ্ছে, তাহলে পরেরটায় আমরা চলে যাচ্ছি। লেখা হয়েছে তো? এখন পরের 4 নাম্বারটা হলো মারলে। মারলে থেকে আমরা বলতে পারি ক্রিস্টোফার মারলো, ঠিক আছে? ক্রিস্টোফার মার্লো। ক্রিস্টোফার মার্লো হচ্ছে ফাদার অফ ট্র্যাজেডি। তাকে বলা হয় ফাদার অফ ট্র্যাজেডি। ইনি হচ্ছেন মানে শেক্সপিয়র যে সময় জন্মগ্রহণ করেছেন উনিও জন্মগ্রহণ করেছেন, যদি একই সাথে ছিলেন, বা তারপরেও ক্রিস্টোফার মার্লোকে বলা হয় শেক্সপিয়রের মানে প্রিডেসর, পূর্বসূরি বলা হয়, কন্টেম্পোরারি না, মানে একই সময়ে না। কারণ ক্রিস্টোফার মার্লো একই সালে জন্মগ্রহণ করলেও মানে শেক্সপিয়রের আগে উনি লেখা শুরু করছেন। এমনকি শেক্সপিয়রের প্রথম যে লেখাটা ছিল তার লেখাতে কিন্তু ক্রিস্টোফার মার্লোর মানে কিছু বৈশিষ্ট্য বা ওইরকম একটা ভাব ছিল আর কি, ঠিক আছে? এই জন্য কিন্তু শেক্সপিয়রের প্রথম লেখাটা বেশি মৌলিকত্ব বা আলাদা একটা বৈশিষ্ট্য ক্রিয়েট করতে পারেনি, ঠিক আছে? তারপর হচ্ছে 5 নাম্বারে যদি বলি, 5 নাম্বার হচ্ছে তার বড় ভাই হচ্ছে বেকন। বেকন থেকে আমরা হয়তো অনেকে বুঝে গেছি ফ্রান্সিস বেকন। ফ্রান্সিস বেকন। তারপরে কি আছে? ওয়েট। এই ওয়েটটা আমরা ওয়েট থেকে পাই স্যার থমাস ওয়েট। এখানে কিন্তু একটা জিনিস বলে রাখা ভালো যে স্যার থমাস ওয়েট কিন্তু হচ্ছেন আমাদের যেরকম বাংলায় যেরকম বাংলা সনেটের জনককে মাইকেল মধুসূদন দত্ত, আর ইনি হচ্ছেন ইংরেজি সাহিত্যের সনেটের জনক, ঠিক আছে? মানে স্যার থমাস ওয়েট ইনি হচ্ছেন সনেটের ইংরেজি সাহিত্যের সনেটের জনক, ঠিক আছে? ক্লিয়ার? লেখা হয়েছে? আচ্ছা, পরে হচ্ছে আর 2টা। আচ্ছা, এখানে পরে হচ্ছে এটা কয় নাম্বার? 7 নাম্বার। আরো আরো তো বাংলা, আরো যদি আমরা মানে ইংরেজি করতে যাই তাহলে কি হয়? মোর। মোর, এটা আমরা মোর বলতে পারি, তাই তো? এখন যদি আমরা মোর হয় তাহলে কি হবে? এটা থমাস মোর।
দেখা যাচ্ছে থমাস মোর হচ্ছে ইউটোপিয়া নামে তার একটা বিখ্যাত বই আছে। তো উনি একটু রাষ্ট্রদ্রোহী টাইপের লেখা লিখতেন, মানে রাজার বিরুদ্ধে, মানে স্বৈরাচারী রাজা যে ছিল অষ্টম হেনরি বা ওইরকম কিছু একটা, অষ্টম হেনরি, মানে তার বিরুদ্ধে খুব বেশি একটা লেখা লিখতেন আর কি। তো ওই অষ্টম হেনরি এই থমাস মোরকে শিরশ্ছেদ করে আর কি, মানে মৃত্যুদণ্ড কার্যকর করে শিরশ্ছেদ করে। খুব একটি ট্র্যাজেডি একটা কাহিনী। তো পরে দেখা যাচ্ছে কি চাপ, 8 নম্বরে চাপে কি করা যায়, চাপ থেকে আমরা বিভিন্ন জর্জ চাপম্যান, ঠিক আছে। তো ইনি হচ্ছেন এলিজাবেথ পিরিয়ডের মানে একজন মানে সাহিত্যিক বা কবি যিনি বলেন আর কি। জর্জ চাপম্যান অনেকগুলো অনুবাদ সাহিত্যের জন্য অনেক বেশি বিখ্যাত। উনি সম্ভবত কয়েকটা মহাকাব্য, ইলিয়াড বা ইনিয়েড, ওডিসি, হোমারের ইলিয়াড বা ওডিসি, হোমারের কাব্যগুলো যা ছিল আর কি মহাকাব্য, সেগুলো হচ্ছে অনুবাদ করছেন। তো এই হচ্ছে কাহিনী এই এলিজাবেথ পিরিয়ডের 8জন পাওয়া গেল। এখন আমরা যাবো নেক্সট স্টেপে, নেক্সট টেকনিকে, আর কয়েকজনের নাম জানবো আর কি। এখন সেকেন্ড পার্টটুকু যেটুকু আছে একসাথে লিখলে তো পুরো ব্ল্যাকবোর্ড ফিল আপ হয়ে যেত, এই জন্য আমি একসাথে লিখি নেই। এখন আমি বাকি অর্ধেকটুকু লিখবো। এদিকে মানে ওদিকে তো গেল যে থমাস কিড মানে কি কয় স্পেন্সার কিড বা বেনসনকে মারছে, ওটা নিয়ে মারামারি নিয়ে কি হয়েছে দেখুন কি বলছে, এটা গেল। এখন এবার দেখবো যে এখন কি হয়েছে, এখন একটু স্মার্ট বড় বড় মানুষ যারা আছে মানে তারা এখন কি করছে, দেখা যাচ্ছে সিডনি, সিডনি এবং গ্যালিলিও, গ্যালিলিও নিকোলো এর ওয়েবসাইটে, নিকোলো নামে একজন ইয়ে আছে বা ধরেন কোনো একটা, নিকোলো এর ওয়েবসাইট, ওয়েবসাইটে ঢুকতে গেলে, ঢুকতে গেলে শেক্সপিয়র তাদের নর্টন অ্যান্টিভাইরাস ইনস্টল করতে বলে। এই হচ্ছে সেকেন্ড সেকেন্ড পার্ট এলিজাবেথ পিরিয়ডের মানে কবি সাহিত্যিকদের চেনার জন্য সেকেন্ড পার্ট। তো এখান থেকে আমরা কি কি পেতে পারি, দেখা যাচ্ছে সিডনি, গ্যালিলিও, নিকোলো, ওয়েব, তারপর শেক্সপিয়র, নর্টন। তো এখান থেকে যদি আমরা একটা একটা করে যদি বের করতে যাই তাহলে কি কি আসে, প্রথমে হচ্ছে সিডনি, সিডনি থেকে হচ্ছে স্যার ফিলিপ সিডনি, ফিলিপস সিডনি। তারপর 2 নম্বরে হচ্ছে গ্যালিলিও। আমরা জানি উনি একজন বিখ্যাত বিজ্ঞানী প্লাস আর্টিস্ট, প্লাস হচ্ছে উনি হচ্ছে জ্যোতির্বিদ্যা, আধুনিক জ্যোতির্বিদ্যার জনক। তারপর হচ্ছে কে, নিকোলো, 3 নম্বর, নিকোলো। এই নিকোলো থেকে দুজনের নাম, মানে এই নিকোলো থেকে দুজনের নাম বের করা যায়। একটা হলো নিকোলো ম্যাকিয়াভেলি, ম্যাকিয়াভেলি, আর একটা হচ্ছে নিকোলাস, নিকোলাস ইউডাল, ঠিক আছে। নিকোলো থেকে দুজনের নাম বের হচ্ছে, নিকোলো ম্যাকিয়াভেলি, নিকোলাস ইউডাল, মনে থাকবে তো। আচ্ছা, 4জনের নাম বের হলো। এখন পরে আছে যে কটা আমরা বের করতে থাকি, তাই না? ঘেমে যাচ্ছি খুব, দেখা হচ্ছে তো। আচ্ছা, এবার আমাদের কাছে আছে ওয়েবসাইট। ওয়েবসাইটের কি আসবে, ওখানে 3টে গেছে বা 4টে গেছে, এখন হচ্ছে 4 নম্বর। ওয়েব থেকে হচ্ছে জন ওয়েবস্টার, জন ওয়েবস্টার। আসলে ইনি মূলত দেখা যাচ্ছে ওনার যে শ্রেষ্ঠ যে লেখাগুলো আছে ওটা আসলে দেখা যাচ্ছে এলিজাবেথ মানে জ্যাকোবিয়ান পিরিয়ড, মানে এলিজাবেথ পিরিয়ডের পরে আছে, মানে 1603 থেকে 1625 সাল পর্যন্ত হচ্ছে জ্যাকোবিয়ান পিরিয়ড। ওই তার এনার শ্রেষ্ঠ লেখাগুলো কিন্তু ওই জ্যাকোবিয়ান পিরিয়ডে ছিল। তারপর ওনাকে এই এলিজাবেথ পিরিয়ডের অন্তর্ভুক্ত মনে করা হয়, তাকে এলিজাবেথ পিরিয়ডের কবি বলা হয় বা লেখক বলা হয়, ঠিক আছে। এখন পরে হচ্ছে 5 নম্বর, শেক্সপিয়র। শেক্সপিয়র আমরা জানি উইলিয়াম শেক্সপিয়র, উইলিয়াম শেক্সপিয়র যাকে আমরা কিনা চিনি যে মানে ইংরেজি সাহিত্যে গ্রেট ড্রামাটিস্ট, মানে গ্রেটেস্ট ড্রামাটিস্ট বলা যায়, মানে গ্রেটেস্ট ড্রামাটিস্ট অফ অল টাইম, মানে যত জীবন আছে মানে মানে সর্বকালের সেরা ড্রামাটিস্ট হলেন উইলিয়াম শেক্সপিয়র। তার সম্পর্কে আমরা হয়তো বিস্তারিত পরের কোনো ভিডিওতে আলোচনা করবো। তা পরের জন্য হচ্ছে কি নর্টন, 6 নর্টন।
নর্টন। নর্টনে কি হয়েছে? থমাস নর্টন। এই হচ্ছে মানে এলিজাবেথ পিরিয়ডের মানে যত শত কবি মানে কবি সাহিত্যিকের নাম আছে, এই দুটা টেকনিকে মানে একটা টেকনিকে ছিল জাস্ট খালি দুটা আলাদা করে করার লাগলো, কারণ ব্ল্যাকবোর্ডে মানে হোয়াইট বোর্ডে এটা আঁটবে না আর কি, মানে ধরবে না বলে আমাকে আলাদাভাবে করার লাগলো। এই হচ্ছে কাহিনী। তো আশা করি ভবিষ্যতে যদি কখনো মানে এলিজাবেথ পিরিয়ড থেকে যদি কোনো কোশ্চেন আসে কোনো পরীক্ষায়, যে কোনো পরীক্ষায় যদি আসে, আশা করি আপনারা সবাই পারবেন। তো কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লাগে তাহলে লাইক করেন, কমেন্ট করেন, বন্ধুদের সাথে শেয়ার করেন। আর যদি প্রথম হন তাহলে সাবস্ক্রাইব করেন। আর কমেন্টে আমাকে জানিয়ে দিতে পারেন যে কি ইমপ্রুভ করা যায়, আর কি কি বিষয়ে ভিডিও বানানো যায়। যেহেতু প্রথম থেকে শুরু করছি, কারণ চ্যানেলটা পুরো নতুন, সবকিছু আমার একাই সামলাতে হচ্ছে আপাতত। তো আশা করি আপনারা আমায় হেল্প করবেন, উৎসাহ দেবেন। আপনাদের উৎসাহে হয়তো আমি আরো ভালো কিছু করার ইন্সপিরেশন পাবো। আর আমার পড়াশোনা হবে, আপনাদের পড়াশোনা হবে। দ্যাটস ইট। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু। আপনারা এই সেমিস্টারে কি কি কোর্স পেয়েছেন? মিস এলিজাবেথান অ্যান্ড রেস্টোরেশন ড্রামা, হচ্ছে এলিজাবেথান অ্যান্ড 17th সেঞ্চুরি, তারপর হচ্ছে 18th সেঞ্চুরি লিটারেচার 1, আর হচ্ছে ইন্ট্রোডাকশন টু ফোনেটিক্স অ্যান্ড ফোনোলজি। আচ্ছা, তো কেমন লাগছে? সব ক্লাস কি হয়েছে? নো ম্যাম, কবে জাস্ট কবে ক্লাস আপনাদের? এখনো হচ্ছে আমাদের ই লার্নিং এ একটা কোর্স অ্যাডই হয়নি। কোনটা? ওই যে ফোনেটিক্স অ্যান্ড ফোনোলজি, ওহিদুজ্জামান স্যারের। ও, আচ্ছা। বুঝছি। আর বাকি টিচার গুলা কে কে? ম্যাম এক তিথি ম্যাম, সারা ম্যাম, আর আপনি আর ওহিদুজ্জামান স্যার। 18th সেঞ্চুরি লিটারেচার 1 হচ্ছে তিথি ম্যামের, আর 17th সেঞ্চুরি অ্যান্ড এলিজাবেথান ড্রামা ওইটা হচ্ছে সারা ম্যাম। আচ্ছা আচ্ছা, বুঝেছি। তিথি ম্যাডামের, সারা ম্যাডামের আর আমার কোর্স আছে আপনাদের, ঠিক তো? ইয়েস ম্যাম। অভিজ স্যারের এই কোর্সটা কিভাবে মানে হবে আপনাদের, বা কোনো কিছু বলেছে? ম্যাম সাইমা হচ্ছে হুমায়রা ম্যামের সঙ্গে নাকি কথা বলেছে, উনি বলেছে যে এটা একটু টাইম লাগবে, মেবি কোনো প্রবলেম হচ্ছে। আর কি বলেছে? ম্যাম ওইটা নাকি মাজহারুল স্যার নিবে। আচ্ছা, মাঝারুল স্যার কবে নিবে বা এরকম কিছু? ক্লাস কবে হবে না হবে ওইটা জানি না, কিন্তু মানে যেটা শুনলাম, মানে যতটুকু জানতে পারলাম নাকি মাজহারুল স্যার নাকি এই সেমিস্টার ওই কোর্সটা নিবে আর কি। ওইদুল স্যার, ওই স্যারের কোর্সটা আর কি। আচ্ছা আচ্ছা, ওকে, বুঝেছি। তো আপনাদের কোন কোন দিন ক্লাস করতেছে? ফ্রাইডে, স্যাটারডে, আর হচ্ছে টিউসডে। ফ্রাইডে, স্যাটারডে আর টিউসডে। তার মানে হলো, আচ্ছা, আজকে একটাই ক্লাস তাহলে আমার সাথেই, ঠিক তো? ইয়েস ম্যাম। জি। আপনাদের অনলাইনে যারা যারা স্টুডেন্টস আছে তাদের কি খবর? তারা ক্লাস কেমন করে, বা এখন কি রকম অবস্থা? ম্যাম আমরা তো সবাই রেগুলারই বলতে গেলে, কোনো প্রবলেম না হলে নর্মালি কেউ ক্লাস মিস করেন। আজকে ফার্স্ট ক্লাস বা অনেকে কম জানতো এরকম কিছু? হতে পারে ম্যাম, আসলে আই এম নট শিওর। আচ্ছা, প্রথম দিকে একটা দুইটা ক্লাস এরকম হয়। অলরেডি আপনাদের কিন্তু আমি একটা ফোরাম দিয়েছি, এটা কি দেখেছেন ই লার্নিং এ আপনারা?
Yes, ma'am. ফোরামটা করে ফেলবেন। আর আপনাদের সিলেবাস তো অলরেডি আপনারা দেখেছেন, এলিজাবেথান অ্যান্ড রেস্টোরেশন ড্রামা। ড্রামা কি সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব, ঠিক আছে? অলরেডি আমার সাথে আপনারা বোধহয় একটা ড্রামা কোর্সও করেছিলেন, ঠিক না? Yes, ma'am. অ্যাজ ফার আই ক্যান রিমেম্বার যে এরকম একটা ড্রামা কোর্সও আপনাদের ছিল। হুম, Yes, ma'am. But course name টা মনে করতে পারছি না। অনেক আগের একটা কোর্স ছিল, হ্যাঁ আমি এখন মনে করতে পারতেছি, বেশ অনেক আগে। ক্লাসিক্স ইন ট্রান্সলেশন, ক্লাসিক্যাল ড্রামা ছিল, এখন মনে Yes, yes, ma'am. Exactly. হ্যাঁ। এবং ওটি ছিল দ্য ফার্স্ট কোর্স উইথ অল অফ ইউ। তারপরে আপনাদের সাথে আমি রোমান্টিকও করেছি, মানে অনেক দিন পরিচয়। মাঝখানে জাস্ট 4 মাস আমার সাথে একদম মানে ক্লাসগুলো হয়নি। Yes, ma'am. Actually আপনাকে খুব মিস করেছি। এই নিয়ে বাবা, Seriously, ma'am. এটা কি ভয়ানক ব্যাপার! মিস করার কি, বোধহয় মিস করেছেন যে ম্যাডাম নাই, ভালো লাগতেছে, ও এত জ্বালাইছে। না ম্যাম, আপনার ক্লাস সিরিয়াসলি অনেক ভালো লাগে। মিস আপনার ক্লাস খুব মজার। মজা রে বাবা, কিভাবে আমি তো মজা পাইলাম না। আচ্ছা, মিস আমরা আমরা পাই। আপনার পান আছে তাহলে ভালো। আচ্ছা, প্রথমে আমরা ড্রামা নিয়ে আলোচনা এখন করবো, যে ড্রামা কি বেসিক্যালি। আপনাদের দুজনের অ্যাটেন্ডেন্সটা আমি নিয়ে রাখবো, নো টেনশন। তোমার জন্য সারপ্রাইজ আছে। এটা কোনো সারপ্রাইজ হলো? ড্যাম পোয়ার রং করতে হবে। এত চাপ না নিয়ে এক্সপার্টদের কল দিলেই হয়। রেইনবো কালার্স। Students, in our previous video lecture, we discussed the features of Elizabethan sonnets, and in today's lecture, we want to discuss the whole history and development of drama during the Elizabethan age, and we will also have a look at the important features of Elizabethan drama. See, this period from 1558 to 1603, this is known as the period of Elizabethan age in English literature, and this has been considered a golden period, the most flowering period of English drama. Why? Because it was during this period of time that we have some great dramatists like William Shakespeare, Christopher Marlowe, Ben Jonson, and others who have developed drama as an important art, as an important form of literature in English. Who were the predecessors of Elizabethan drama? Then you should remember this title, University Wits. This University Wits is a group of scholars who graduated from Oxford and Cambridge University, and they took up the task of developing drama during this particular period. There were 7 important predecessors of this Elizabethan drama, and they are Christopher Marlowe, who was the head of University Wits. Along with Marlowe, you have John Lilly, you have Thomas Keel, Thomas Lodge, Thomas Nash, Robert Greene, and George Pill. So these are the 7 important scholars of English literature who laid the foundation of English drama during the Elizabethan age. What were the important themes of Elizabethan drama? Then, as you can see on the screen, anti-Jewish approach. That means, during those times, there used to be a kind of conflict between the Christians and the Jews. So that was the main theme of most of the Elizabethan plays. Revenge was another important theme on which the whole English drama flourished during that period of time. Supernatural elements and comedy of humor.
So one by one, let's discuss these things. You see, among the most popular themes of Elizabethan drama, anti-Jewish approach of the dramatist, that has been considered on top. Why? Because you see, if you read the whole history of England, the social, political, and economic history of England, then you find that there was a clash, there was a conflict between these two communities, the Jews and the Christians. So that has been an important subject matter, an important theme which was taken up by most of the Elizabethan dramatists. Christopher Marlowe's play, The Jew of Malta, and William Shakespeare's comedy, The Merchant of Venice, they are based on these particular things. Another important theme is the theme of revenge. Okay, you see, Elizabethan drama actually comes out from Senecan tragedy. Senecan tragedy, the main theme was revenge, and that's why Elizabethan drama in the initial stage was based on that Senecan tragedy, and that's why the theme of revenge, enters automatically in English drama also. Thomas Keats, the Spanish tragedy, and Shakespeare's tragedy, Hamlet. These two are the best examples of revenge tragedies in during the Elizabethan age. Third important feature is supernatural elements. Supernatural elements means what? When the dramatist talks about the ghost, the witches, the spirit, and all such unearthly objects, okay, they are known as supernatural elements, and the use of supernatural element is profusely, immensely found in English drama. The ghost becomes the prime moving force in many of the Elizabethan tragedies. Shakespeare's Hamlet, here also the play, the tragedy begins with the appearance of the ghost of Hamlet, the ghost of Hamlet's father. In Macbeth also the drama, the tragedy begins with the three witches, and these three witches play an important role in bringing about the tragedy in the life of Macbeth. In the same manner, if you read a comedy written by Shakespeare, A Midsummer Night's Dream, here also you have so many fairies as characters. So these fairies are also supernatural elements. In the same manner, Christopher Marlowe, who was a representative dramatist of the Elizabethan age, he wrote Dr. Faustus, and there also supernatural elements play an important role to bring about a tragedy in the life of মেসর কোডের ইউজেস নিয়ে আর কি বলবো, এটা আসলে অনেকভাবে করা যায় আর কি। বিশেষ করে আমি যেটা করি, আমি এটা থেকে the protagonist. Okay, so that is another important feature. Fourth important thing that you see here in Elizabethan drama is comedy of humor. Now, when we talk about comedy of humor, we must remember Ben Jonson. I have already uploaded a separate video on Ben Jonson's concept of comedy of humor, but this was a kind of a new genre which was innovated by Ben Jonson towards the end of the 16th century. Ben Jonson's plays are based on the humor which arises out of the imbalance of the human body or human health with blood, phlegm, black bile, and yellow bile. If there is an imbalance among these four, it creates humor. That is what Ben Jonson believed, and most of his comedies are based on this theory. Ben Jonson wrote 18 plays all through his lifetime, but Every Man in His Humor is one of the best examples of comedy of humor. What are the dramatic devices used by the dramatists in English drama during the Elizabethan age? Then again, you should remember the 4 points. Chorus. Chorus is a group of singers. Now, this device of chorus
was adopted from the ancient classical Greek authors, Greek writers. In Greek tragedies also, you find the element of chorus. Chorus was mainly used to introduce the story, the theme, and the major characters in the beginning of the play and also at the end of the play. Aside and soliloquies were also used as important poetic devices, important dramatic devices by Shakespeare and Marlowe. You see, Shakespeare is known as a dramatist just because of his soliloquies. His soliloquies are so popular among the readers. In the same manner, most of the Elizabethan drama plays were written in iambic pentameter lines. Iambic means a hoot which has two syllables. The first one is unstressed, the second one is stressed. The first one is weak, the second one is strong. So most of the Elizabethan plays were written in iambic pentameter style. Moreover, the fourth important dramatic device was the use of blank verse in iambic pentameter without rhyming the last words of the line. That is called blank verse. So these were the four important themes and four important poetic devices used found in English drama. Who are the major Elizabethan dramatists? Then you should remember three names: William Shakespeare, Christopher Marlowe, and Ben Jonson. Shakespeare wrote 37 plays. He wrote comedies, tragedies, tragicomedies, historical romances, and so on. Christopher Marlowe is known for his four great tragedies: Dr. Faustus, Edward II, Tamerlane the Great, and Jew of Malta. And Ben Jonson wrote 18 plays, but he is more known by his comedy of humor. Every Man in His Humor is an important example. So all in all, we can say it was indeed a golden period of English drama during the Elizabethan age. Students, in our previous video lecture, we discussed the important features of Jakia, you have come. Yes, miss. আপনি কি কোর্সটা নতুন নিয়েছেন? Yes, miss. আচ্ছা, নিয়েছেন তো, ঠিক তো? হ্যাঁ। So at home, your work would be to finish your forum and to just look at the slide or look at the material which I have shared with you in the WhatsApp group. Okay? সবাই তাহলে ভালো থাকেন, খুশি থাকেন, বেস্ট উইশেস। ম্যাম একটা কথা, হ্যাঁ বলেন, অ্যাটেন্ডেন্সটা হয়ে গেছে। ম্যাম ক্লাস টাইমটা কি কোনোভাবে চেঞ্জ করা যায়? ক্লাস টাইম মোটামুটি এখন আর মানে আমার মানে এরপর আগে পরে ক্লাস আছে তো এই টাইমটা ঠিক আছে না, মানে ওই সময় আমি এই জন্যই দিছিলাম যে if anyone had problem then there I can make change, বাট এখন তো শুরু করে ফেলছি। সাতটা একটু মানে সামার সিজন একটু বেশি আর্লি হয়ে গেল আর কি। 7টা থেকে তো অনলাইন ইভিনিং ব্যাচ শুরুই বেসিক্যালি। সমস্যা নাই, কোর্টে থাকেন, ইউজ টু, সপ্তাহে মাত্র একদিন, ঠিক না? আর অন্য ক্লাসগুলো তো 9টার সময়, ওকে ম্যাম। 9টার সময় না অন্য ক্লাসগুলো আপনাদের? জি ম্যাম। তো এটা জাস্ট একটা এখন আপনাদের 7টা থেকে নিয়মই আছে অনলাইন ক্লাস নেওয়া যাবে, ঠিক আছে? ওকে ম্যাম। ওকে। আর কোনো দিন মানে কোনো সমস্যা হলে নো টেনশন, অনলাইন ক্লাস আমি সবসময় লাইভ ক্লাস দেয়াই থাকবে আপনাদের, ঠিক আছে? ই লার্নিং এ পাবেন। তো ভালো থাকেন সবাই, বেস্ট উইশেস। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম মিস।